দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে নব্যদিনের সূচনা। অফিসে এসে আজও পরিচিত চেয়ারটা খালি দেখে তানিমের ফুরফুরে মেজাজটা তিরিক্কি হয়ে উঠল। নিজের কেবিনে ঢুকেই বসে পড়ল নির্ধারিত আসনে। বাম হাত দিয়ে আলগা করল গলার টাই। মোবাইল হাতে নিয়ে কল বসালো একটি নাম্বারে। তার মিনিট চারেক পর হাজির হলো নাহিয়ান। সালাম জানিয়ে শুধালো, বলুন স্যার। মিস অনুভা কোথায়? গতকালও ওনার চেয়ার খালি ছিল এবং আজকেও খালি। অফিসে কোনো ধরনের ইনফর্ম না করেই এভাবে অফিস বন্ধ করা কি উচিত হচ্ছে ওনার? ঘটনাটা নাহিয়ান খেয়াল করেছে। মেয়েটা তো সহজে অফিস বন্ধ করে না। তাহলে হলো কি? কোনো বিপদ ঘটেনি তো? তার এই নীরবতায় বেশ বিরক্ত হলো তানিম। বলল, এভাবে চুপ করে থাকার জন্য তো তোমায় ডাকিনি না হিয়ান। আমার অ্যান্সার দাও। আমি কিভাবে জানবো স্যার? তোমার তো পরিচিত, না জানার তো কোনো কারণ দেখছি না আমি। সরি স্যার, এ ব্যাপারে তো কিছু জানি না আমি। তাছাড়া ওর সঙ্গে অনেক দিন ধরে আমার তেমন করে কথাও হয়নি। আশানুরূপ কোনো উত্তর না পেয়ে মন ভার হলো তানিমের। মেয়েটাকে দুদিন ধরে না দেখেও ভেতরটা অস্থিরতায় ছেয়ে যাচ্ছে তার। তার সঙ্গে সমানতালে চিন্তাও হচ্ছে, কোনো বিপদ ঘটল না তো? মেয়েটা যেই ভুলোমনা আর বেখেয়ালি, তার সঙ্গে বিপদ আপদ ঘটাও তো অস্বাভাবিক কিছু নয়। ভোরে মাকে নিয়ে বাবার কবরটা দেখে এলো অনুভা। সকালের নাস্তা সেরে বিছানায় বসতেই চাচাদের ডাক পড়লো বসার ঘরে। মাকে নিয়ে সেখানে উপস্থিত হলেই নজর পড়ল চাচা চাচি এবং চাচাতো ভাইদের। অর্ধিকাও উপস্থিত আছে সেখানে। সোফার এক কোণে মাকে বসিয়ে নিজেও বসে পড়ল অনুভা। চাচাদের মুখগুলো কেমন থমথমে। নীরবতা ভেঙে বড় চাচা নতজান হয়ে বললেন, নতুন কইরা কি আর কমু? আশেপাশে মানুষের কটুকতা হইনা আর শয়তানের ফাঁদে পইরা ভুল একটা কাম কইরেই ফেলাইছি। তুমগো তাড়াইয়া দিছি। তুমগোর পরিস্থিতি সম্পর্কে যদি একটাবার জানতাম, কামরুলের ওমন অবস্থার কথাও তুমগো জানানোর উচিত আছিল আমাগোর। তাহলে আমরা অন্তত সাহায্য করতে পারতাম। চট করে মেজাজ খারাপ হলো অর্ধিকার। রাগত স্বরে বলল, ভুল নয়, বরং আপনারা অন্যায় করেছেন। আমাদের বাবাকে আপনারা ঠকিয়েছেন। কম উপকার তো বাবা আপনাদের করেনি। তারপরও বেইমানের মতন সব ভুলে গিয়ে বিপদের সময় আমাদের দিকে থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বাবাকে ঠকিয়ে সব সম্পত্তি দখল করে নিয়েছেন, আর এখন বলছেন ভুল হয়েছে। আবারও পরিবেশটা থমথমে হয়ে গেল। সকলের মুখ চুপসে গেল। মেজো চাচা বললেন, তার শাস্তি তো আর কম পাই নাই আমরা। তোমরা যাওয়ার কয়েকদিন পরেই সেজমাইয়া বেলিরে শ্বশুর বাড়িতে বাজা উপবাদে দিয়া তাড়াইয়া দিল। আমার পোলা নাজমুলের বিদেশে যাওনের লাইগা যেই টাকা দিয়েছিলাম, সেই টাকাটা লইও দালালে পলাইয়া গেল। বড় ভাইজানের এক কিডনি নষ্ট। সেজবাবিও বছর দুয়েক আগে পানিতে ডুইবা মারা গেছে। আর কত শাস্তি পামু কত? আমরা আমগোর ভুল বুঝতে পারছি। এবার তোমগোর সম্পত্তি তোমরা বুঝা লও। আবারও কইতাছি, কামরুলের এই অবস্থার কথা জানলেই আমরা কিন্তু ঠিকই তুমগোর পাশে দাঁড়াইতাম। সুফিয়া এখনও বেশ স্বাভাবিক হয়ে বসে আছেন। ওনার এই স্বাভাবিক ব্যবহারটাই ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে অনুভাকে। সারাক্ষণ যে মা অল্পতেই বাড়ি মাথায় করে রাখেন, সেই মা কিনা এত এত ঘটনার মধ্যেই নীরব। এ বড় আশ্চর্যজনক ব্যাপার। মৌনব্রত ভেঙে সুফিয়া এবার মুখ খুললেন। ঠান্ডা স্বরে বললেন, আমার স্বামী যা অপরাধ করেছে তার শাস্তি সে দুনিয়াতেই ভোগ করে গেছে। তার সাথে সাথে আমার মেয়েরাও সে শাস্তি ভোগ করছে। তাই বলে আপনাদের আমি কখনোই ক্ষমা করব না। যা বিচার দেওয়ার তার রবের নিকট আমি দিয়ে দিয়েছি, তিনি আপনাদের বিচার করবেন। একটা কথা জানেন কি, সব ভুলের ক্ষমা হয় না। সেদিন আপনারা যদি অমন করে না ঠকাতেন, তাহলে আজ হয়তো আমাদের অবস্থা এতটাও খারাপ হতো না। আমার স্বামীকে আফসোস নিয়ে বাঁচতে হতো না। আমার ছোট মেয়েটাকে নিজের সব সুখ বিসর্জন দিয়ে গাধার মতো খাটতে হতো না। দোয়া করি আল্লাহ যাতে এর থেকেও খারাপ দিন আপনাদের দেখিয়ে তারপর মৃত্যু দেয়। কথাগুলো বলা শেষ করে ভেতরটা হালকা হয়ে এলো সুফিয়ার। অনেক বছর ধরে যে ক্ষোভ দহনে পুড়েছিলেন তিনি, সময় নিয়ে তৎক্ষণাৎ স্থান ত্যাগ করলেন। ভাগ্নিদের উদ্দেশ্যে বড় চাচা মিনমিনে স্বরে বললেন, আমগোর উপর তোমগোর রাগ করাটা স্বাভাবিক মা। কম পাপ তো আর করি নাই জীবনে। শেষবারের মতন একটা সুযোগ দাও মা। না এলে মরার পর রবের সামনে দাঁড়ামো কেমনে কওতো? আর ফিরা যাওয়ার দরকার নাই ওই অপরিচিত শহরে। এইখানে তোমরা থাইকা যাও। তোমাগো বাবা সম্পত্তি আমি নিজ দায়িত্বে তোমগোরে বুঝাইয়া দিমু। তোমাগো সব দায়িত্ব তোমাগো বাইয়ে গো।
অর্থিকার ইচ্ছে হলো কড়া কিছু শুনিয়ে দেওয়ার, কিন্তু তার সেই ইচ্ছাকে পূর্ণতা না দিয়ে অনুভা গম্ভীর কণ্ঠে বলল, তার কোনো প্রয়োজন নেই চাচা। যখন দায়িত্ব নেওয়ার ছিল তখন তো আর নিতে পারেননি, বরং জীবন নামক গভীর সাগরের মাঝখানে ছেড়ে দিয়েছিলেন আমাদের। ওই মাঝপথ থেকে অনেক কষ্টে উঠে এসে আজ এই পর্যন্ত পৌঁছেছি, নিজের দায়িত্ব নেওয়া শিখেছি। আপনাদের আর কারো কোনো প্রয়োজন নেই এখন। আপনাদের মুখোমুখি হওয়ারও কোনো ইচ্ছে ছিল না আমার, কিন্তু ওই যে বাবার শেষ ইচ্ছা ছিল কবরটা যেন তার বাবা মায়ের কবরের পাশে দেওয়া হয়, তাই আসতে হলো। কথাটা শেষ করে গট গট হেঁটে প্রস্থান করলো অনুভা। অর্তিকাও তার পিছু নিল। লোকগুলোর মুখ দেখেই অতীতের জঘন্য স্মৃতিগুলো চক্ষুপটে ভেসে উঠল দুবনের। বেশ কয়েকবার কাঙ্ক্ষিত নাম্বারটায় কল দিয়ে থামল শ্রাবণ। বিপরীত পাশ হতে কোনো প্রক্রিয়া না পেয়ে চিন্তিত হলো মন। সেই চিন্তার ছাপ ভাঁজপাড়া ললাটে উদয়ীমান হয়ে উঠল। ইচ্ছে জাগলো ছুটে চলে যেতে অনুভার কাছে, কিন্তু ইচ্ছাটাকে দমিয়ে রাখতে হলো তাকে। হাত পা যে তার অদৃশ্য এক শিকলে বাঁধা। এই সময়টায় মেয়েটার পাশে ছায়ার মতো থাকতে না পারার কষ্টে ভেতরটা দুমড়ে মুচড়ে ছাড়খাড় হয়ে যেতে লাগলো। খানিকক্ষণ বাদে অনুভার কল এলো। কল কেটে দ্রুত কল ব্যাক করলো শ্রাবণ। চিন্তিত উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, তুমি ঠিক আছো তো নোভা? কতগুলো কল দিলাম, ধরলে না। আন্টি, অর্থি, আপু, টাইম, ওরা ঠিক আছে তো? সবাই ঠিক আছে। আসলে মোবাইলটা সাইলেন্ট অবস্থায় ঘরে রেখে গিয়েছিলাম তো, তাই ধরতে পারিনি। চিন্তা কিছুটা হলেও এবার হ্রাস পেল শ্রাবণের। কণ্ঠে নমনীয়তা এনে শুধালো, খেয়েছো? হুম। ফিরতে কি দেরি হবে? না, আজকালের মধ্যেই চলে আসবো। একা একা আসার প্রয়োজন নেই, পুরো লোকেশনটা পাঠিয়ে দাও, আমি এসে নিয়ে যাবো তোমাদের। আর কত সাহায্য করবে বলো তো? একমাত্র আল্লাহ ব্যতীত আর কারো উপর নির্ভর হতে চাই না আমি। সবাই মাঝপথে ফেলে চলে যায়, একা করে দিয়ে যায় আমাদের। বাকি পথটাও যে একাই চলতে হবে, তাই নতুন করে আর কাউকেই প্রয়োজন নেই আমার। কথাটা বলতে গিয়ে কণ্ঠস্বর কেঁপে উঠল অনুভার। চোখ দিয়ে গড়িয়ে পড়ল জলরাশি। শ্রাবণের মুখশ্রী মলিন হয়। গাঢ় স্বরে বলে, আমি তো ইহ জন্মের জন্যই তোমার একাকিত্ব দূর করতে চাই নোভা। তোমার জীবনের দুঃখ কষ্ট ঘুচিয়ে দিতে চাই, তোমার চলন্ত পথ বদলে দিতে চাই। একবার শুধু বিশ্বাস করে আমার হাতটা ধরো, কথা দিচ্ছি মৃত্যু ব্যতীত তোমার ওই হাত আমি ছাড়বো না। আচমকা কেঁদে উঠল অনুভা। ক্রন্দনরত কণ্ঠে বলল, এই মৃত্যুটাই তো সব শ্রাবণ। এই মৃত্যুটাই আমাদের একা করে দিয়ে যায়। এই মৃত্যুর কারণে একে একে সবাই হারিয়ে যাচ্ছে জীবন থেকে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আল্লাহই বলেছেন। তাই বলে তুমি কাউকে ভালোবাসবে না? চিরকাল বুকের ভেতর এক সমুদ্র দুঃখ পোষে রেখে একা থাকার সিদ্ধান্ত নেবে? একবার ভালোবেসে দেখো না নোভা। ভয় করে শেষে যদি আপুর মতো অবস্থা হয়, যদি ভালোবাসা নামক বিষ গলাধকরণ করলে মানসিক অসুখ নামক মৃত্যু হয় আমার, তখন তখন কি হবে আমার? প্রতিটি জিনিসের মন্দ দিক যেমন থাকে, ভালো জিনিস তো থাকে। এমনও তো হতে পারে তোমার ক্ষেত্রে উল্টোটা ঘটলো। বিষ নয় বরং ভালোবাসা নামক অমৃত সুধা পান করে তোমার সুখের অসুখ হলো, তখন? নীরব হয়ে গেল অনুভা। কখনো তো এমন করে ভেবে দেখেনি সে। ভালোবাসা কি আদৌ অমৃত হতে পারে? ভালোবাসা কি পারে জীবন বদলে দিতে? এমন প্রমাণ তো কখনই পায়নি সে। তবে এসব ভাবতেই মস্তিষ্ক এলোমেলো হয়ে গেল অনুভার। বিপরীত পাশ হতে আকুল আবেদনই কণ্ঠে শুধালো, অনেক তো হলো ভালোবাসাকে ঘৃণা করা, এবার একটু ভালোবেসে ভালোবাসায় গা ভাসিয়ে দেখো অনুভা। তোমার ভালোবাসার তৃষ্ণায় যে একজন প্রেমিক পুরুষ তৃষ্ণার্ত হয়ে ছটফট করছে। একবার শুধু বিশ্বাস করে ভালোবেসে দেখো, কথা দিচ্ছি ঠকবে না। শ্রাবণের হাত ধরলে তুমি ঠকবে না। সুখের চাদরে মরিয়া রাখবো তোমায়। কি সুন্দর আবদার! এই আবদারের বিপরীতে কি আদতে না শব্দটি উচ্চারণ করা সম্ভব? যায় কি এমন স্নিগ্ধ পুরুষের ভালোবাসাকে উপেক্ষা করা? হয়তো যায় না। অনুভা নামক কঠিন হৃদয়ের মেয়েটি হাজারবার চেয়েও পারল না তা উপেক্ষা করতে। তবে অজস্র জড়তার কারণে সরাসরি সে আবদার মঞ্জুরও করতে পারল না। মৌন রইল। নিঃশ্বাস ভারী হয়ে এলো তার। ছোট্ট একটি শব্দ শোনার আশায় উতলা হয়ে থাকা শ্রাবণ নামক পুরুষটি জিভ দিয়ে নিজের শুকনো ওষ্ঠদয় ভিজিয়ে নিয়ে শুধালো, এবারের উত্তরটাকে হ্যাঁ ধরে নিব অনুভা, বাসবে ভালো? এবারও উত্তর এলো না বিপরীতমুখী হতে। দুদিকেই মিনিট দুয়েক নীরবতা চলল পাল্লা দিয়ে। শ্রাবণ আর কিছু বলল না, চাইল না জোর করতে। সময় দিল পরিস্থিতি সামলে নেয়ার। অনুভা মিইয়ে যাওয়া কণ্ঠে বলল, রাখছি। রাতের সঙ্গে পাল্লা দিয়ে ধরণীতে ঘটছে শীতের তাণ্ডব। দুপুরে খানিক পর গ্রাম থেকে রওনা দিয়ে বাড়ি ফিরে যেতে ফিরতে রাত হয়ে গেছে অনুভাদের। ঘণ্টাখানেক আগে তারা বাড়ি ফিরে এসে পৌঁছাছে। যদিও চাচা চাচিরা কিছুতে আসতে দিতে চাইছিল না তাদের।
তবুও সেসব অনুরোধে তোয়াক্কা না করেই মাকে নিয়ে দুই বোন ফিরে এসেছে নিজেদের বর্তমান আবাসস্থলে। এই শীতের রাতেই ঠান্ডা পানি দিয়ে গোসল ছেড়ে সোফায় এসে বসলো অনুভা। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, তার সঙ্গে পাল্লা দিয়ে লেগেছে খিদে। গতকাল থেকে পেটে তেমন ভারী কিছু পড়েনি, বাবার মৃত্যু শোকে খেতেও পারেনি ঠিক মতো। বসা থেকে উঠে দাঁড়ালো অনুভা, মস্তিষ্ক জানান দিল ওদিকে মার বোনও যে তার মতোই অভুক্ত রয়েছে, তাদেরও তো নিশ্চয়ই খিদে পেয়েছে। ক্লান্ত দেহখানাকে টেনে নিয়ে রান্নাঘরে প্রবেশ করলো অনুভা। রংচটা ফ্রিজটা খুলে ভেতরে কি আছে দেখতে লাগলো। বেশি কিছু রান্না করার মতো শক্তি শৈল আর অবশিষ্ট নেই। ফ্রিজ থেকে ডিম বের করে চুলার ধারে রাখলো। ফেরার পথে সেই যে টাইম ঘুমিয়েছে, এখনও ভাঙেনি তার ঘুম। ঘুম ভাঙলে খিদের চোটে কান্না শুরু করে দিবে ছেলেটা। তাই গুঁড়ো দুধের প্যাকেটটা সর্বপ্রথম হাতে নিল অনুভা। আগে দুধ আর সুজি জাল দেবে, তারপর বাকি কাজ। দুধ জাল দিয়ে তা ফিডারে ভরে সুজির পাতিল বসালো চুলায়। তখনই কলিং বেল বেজে ওঠার শব্দ হলো। ভ্রুদয় কুঞ্চিত হলো অনুভার। এত রাতে কে এলো? কোমরে বাঁধা ওনাটা দিয়ে ভালো করে মাথা ঢেকে এগিয়ে গেল দরজার দিকে। লুকিং হলে চোখ রাখতেই দেখা মিলল অপরিচিত এক যুবকের। বিস্মিত হলো অনুভা। ছেলেটির মুখশ্রী তার নিকট সম্পূর্ণ অচেনা, তাই দরজা খোলার আর সাহস হলো না। বাড়িতে তিনটে মেয়ে, তারা নেই কোনো পুরুষ মানুষ। দরজা খোলা কিছুতেই যে উচিত হবে না তা বুঝে গেল অনুভা। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে গলা উঁচিয়ে শুধালো, কে আপনি? কাকে চাই? লোকটি ক্ষীণ স্বরে উত্তর দিল, ম্যাডাম, পার্সেল ছিল একটা। কিসের পার্সেল? কার পার্সেল? অনুভা ম্যাডাম নামে পার্সেল। কি আছে ওতে? আমি তো কোনো কিছু অর্ডার দিইনি, তাহলে কে পাঠিয়েছে? কি আছে তা তো জানি না, তবে স্যার আপনাকে দিতে বলেছেন। কোন স্যার? যুবকটি প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলল, ম্যাম, আমার তাড়া আছে, পার্সেলটা একটু দ্রুত নিলে ভালো হতো। বিরক্ত হলো অনুভা, সাথে ভীষণ ভয়ও হলো। দিনকাল ভালো নয়, দরজা খোলাটা কি ঠিক হবে? দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতে অপর পাশ থেকে আবারও ডাক এলো। জিভ দিয়ে ঠোঁট জোড়া ভিজিয়ে নিল অনুভা। গম্ভীর কণ্ঠে বলল, দরজার কাছে পার্সেল রেখে আপনি চলে যান, আমি পরে নিয়ে নিব। যুবকটি আর দ্বিমত করল না, তার কথা অনুযায়ী সেখানেই প্যাকেট রেখে বিদায় নিল। লুকিং হলে পুরো দৃশ্যটা দেখে মিনিট চারেক অপেক্ষা করে তারপর দরজা খুলল অনুভা। একটা শপিং ব্যাগ দেখে ভারী অবাক হলো সে। চটজলদি ব্যাগ হাতে নিয়ে ভেতরে ঢুকে আটকে দিল দরজা। কি আছে ব্যাগে? কেই বা পাঠালো? মনের গহীনে অসংখ্য প্রশ্ন রেখে ব্যাগ খুলতে মারাত্মক বিস্ময়ে বসে পড়ল অনুভা। কয়েকটা খাবারের টিফিন বক্স। নিজেকে সামলে নিয়ে খাবার টেবিলের ওপর নিয়ে সেগুলো রাখলো। একে একে বক্স খুলতে দেখতে পেল গরম গরম রুটি, দুপদের রান্না করা সবজি আর দেশি মুরগির ভুনা। সাথে পেল একটি চিরকুট, তাতে স্পষ্ট বাক্যে লেখা, এত রাতে আর ক্লান্ত শরীর নিয়ে রান্না করার প্রয়োজন নেই, মায়ের হাতের রান্না। মা খুব যত্ন করে রেঁধেছেন। আপু আর আন্টিকে নিয়ে খাবারগুলো খেয়ে ঘুমাতে যাও। খাবারগুলো যে শ্রাবণ পাঠিয়েছে তা আর বুঝতে বেগ পেতে হলো না তাকে। চোখ জোড়া ভিজে উঠল মুহূর্তেই। ছেলেটাকে যত দেখছে ততই সে অবাক হচ্ছে। মুগ্ধ তো অনেক আগেই হয়েছিল। আচ্ছা, ছেলেটা এমন কেন? এতটা দায়িত্ববান একটা পুরুষ কি করে হতে পারে? দায়িত্বের মতো কোনো সম্পর্ক কি আদৌ তাদের মধ্যে গড়ে উঠেছে? কই, এমন কিছু তো গড়ে ওঠেনি। তাহলে না, এগুলো তো দায়িত্ব নয়, বরং এগুলো হচ্ছে ভালোবাসা। মোবাইল নিয়ে শ্রাবণের নাম্বারে ডায়াল করলো অনুভা, কিন্তু রিসিভ হলো না। বাজতে বাজতেই কেটে গেল। পরপর 3বার কল দেওয়ার পরেও সেই একই অবস্থা। তার মিনিট দুয়েক পর সেই নাম্বার থেকে মেসেজ এলো, এমনিতে 29 বছর ধরে সিঙ্গেল, তার উপর বউ ছাড়া এই কনকনে শীতের রাত, আমার খুব কষ্ট হচ্ছে। তার সঙ্গে তোমার কল রিসিভ করে বকাঝকা শোনার কোনো ইচ্ছে আপাতত আমার নেই। চুপচাপ খেয়ে ঘুমাতে যাও। মেসেজটা পড়েই লজ্জারাঙ্গা হয়ে উঠল অনুভার মুখশ্রী। ছেলেটা এসব কথাও বলতে জানে? ভাবতেই ভীষণ অবাক হলো। এই ছেলেটার জন্য জীবনে তাকে আরও কতটা অবাক হতে হবে তার হিসেব যেন অনুভার ভাবনা বহির্ভূত। দীর্ঘশ্বাস ফেলে খাবার বেড়ে মা আর বোনকে ডাকার জন্য পা বাড়ালো ঘরের দিকে। তখনই আগমন ঘটল অর্থিকার। ছোট বোনের উদ্দেশ্যে বলল, শরীরটা খুব ব্যথা করছিল, তাই একটু শুয়েছিলাম। কলিং বেল বাজার শব্দ পেলাম, মনে হলো কে এসেছে এত রাতে। পার্সেল এসেছে। কিসের পার্সেল? কিসের আবার? খাবারের। ললাটে ভাঁজ পড়ে অর্থিকার। টেবিলের দিকে এগিয়ে গিয়ে খাবারগুলো দেখতেই বিস্ময় খেলে গেল তার চোখ মুখে। অনুভা যে বাহির থেকে খাবার অর্ডার দিয়ে আনবে না তা সে নিশ্চিত। তাহলে কে পাঠালো? এত রাতে বাড়ি পর্যন্ত এতগুলো খাবার পাঠানোর মতো আপন মানুষ বলতে তো কেউ নেই তাদের।
তবে প্রশ্ন ছুড়ল। কে পাঠিয়েছে এগুলো? দম ছাড়ল অনুভা। উত্তর দেওয়ার প্রয়াস চালাতেই সেই উত্তরের অপেক্ষা না করে অর্থিকা বাম ভুরু উঁচিয়ে ফের শুধালো। শ্রাবণ পাঠিয়েছে? বড় বোনের কথায় চমকালো অনুভা। সে জানলো কি করে এ কথা? আর শ্রাবণের নামটাই বা জানলো কি করে? বাবার মৃত্যুর দিন একমাত্র শ্রাবণ এসেই তাদের এত উপকার করেছে, কিন্তু ওই যে শ্রাবণ, তা তো জানানোর কথা নয় অধিকার। অনুভা তো তেমন কিছুই বলেনি বোনকে। তাহলে কৌতূহল নিয়েই উপর নিচ মাথা নাড়ায় অনুভা। আশানুরূপ উত্তর পেয়ে মুচকি হাসে অর্থিকা। বলে, ছেলেটা কিন্তু তোকে ভীষণ ভালোবাসে রে অনু। এই যুগে এমন ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া বড়ই দুষ্কর ব্যাপার। বোনের কথাকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে সামনের দিকে পা বাড়ালো অনুভা। মিনমিনে স্বরে বলল, যাই মাকে ডেকে আনি। তুই বরং খাওয়া শুরু কর আপু। খাওয়া শেষে ফিডার আর সুজির বাটিটা নিয়ে যাস, টাইমকে খাইয়ে দিস। ছোট বোনের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে অর্থিকা। যাক, ছোট বোনটার জীবনে এবার অন্তত সুখ নামক পাখিটা তো আসতে চলেছে। অবশেষে কাঙ্ক্ষিত মানুষটি যে আবারও নতুন রূপে ফিরে এসেছে তার জীবনে। সকাল হওয়ার পরেও চারিদিকে নেই কোনো রোদের তাপ। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সূর্যি মামা। আজ যেন এক কুয়াশাচ্ছন্ন দিন। অন্য দিনের মতো আজ সকালে নেই সুপিয়ার কোনো চিৎকার চেঁচামেচি। মায়ের দায়িত্ব বোন আর পারভিনের ওপর ছেড়ে দিয়ে বাড়ি থেকে বের হলো অনুভা। গন্তব্য অফিস। মনের ভেতর তার হাজারো ভয় ডানা ঝাপটাচ্ছে। বিনা কিছুতে কাউকে না জানিয়ে টানা 4 দিন অফিস বন্ধ করেছে। চাকরিটা আদৌ কি আর থাকবে? তানিম যেমন ধাঁচের মানুষ, তাতে যে চাকরিটা আর থাকবে না তা অনুভার খুব ভালো করেই জানা। দীর্ঘশ্বাস ফেলে গলি পেরিয়ে মেইন রাস্তার দিকে এগিয়ে গেল অনুভা। যা হয় তা না হয় পরই দেখা যাবে। খারাপ কিছু হলেও তা আর মেনে নেবে না সে। তানিম তাকে সকলের সামনে অপমান করলে সে আর কোনো কৈফিয়ত দেবে না কাউকে। চুপচাপ চলে আসবে। সব সিদ্ধান্ত নিয়েই এগিয়ে গেল সম্মুখে। রাস্তায় জ্যাম না থাকায় অফিসে এসে পৌঁছাতে বেশি সময় একটা লাগলো না। উদ্বিগ্ন শঙ্কিত মন নিয়ে চেয়ারে বসে পড়ল সে। একটু জিরিয়ে নিল। তাকে দেখতেই কলিগ নায়রা এগিয়ে এলো। চোখ মুখে তার হাজারো প্রশ্নের ছাপ। মাথা নুইয়ে ফিসফিস করে শুধালো, আরে আপা, কতদিন পর আপনাকে দেখলাম। তা কোথায় ছিলেন এতদিন? অফিসে আসেননি কেন? ছুটিতে ছিলেন অথচ একবারও জানালেন না। এক নাগারে মেয়েটির এত প্রশ্নে হকচকিত হলো অনুভা। অফিসে যে এ ব্যাপার নিয়ে তানিম চিৎকার চেঁচামেচি করেনি তা মেয়েটির প্রশ্নে বেশ ভালোভাবে টের পেল সে। এই শীতেও তার কপালে ঘাম জমেছে। বাম হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে ঘাম মুছে নিল অনুভা। উত্তরে বলল, আমার বাবা মারা গেছেন, তাই আসতে পারিনি। কথাটা কর্ণপাত হতেই মুখখানি মলিন হলো নায়রার। মিনমিনে স্বরে ইন্নাল ইল্লা ওয়াইনাল ইলাহি রাজিউন পড়ে অনুভাকে সান্ত্বনা দিয়ে চলে গেলেন নিজ আসনে। সময় পেরোলো। এতক্ষণ ধরে অফিসে আসার পরেও আজ নাহিয়ানের সঙ্গে দেখা হলো না তার। কদিন না আসায় তার ভাগের কাজও জমে থাকার কথা, কিন্তু আশ্চর্যের বিষয় কোনো কাজই জমেনি। পিয়ন আজগর এসে উপস্থিত হলেন টেবিলের সম্মুখে। বললেন, ম্যাডাম, স্যার আপনারে যাইতে কইছে। চমকায় অনুভা। ছাড় মানে তো তানিম। সে আবার কখন এলো? বলল, স্যার কখন এলেন? কোন দিক দিয়ে এলেন? কই দেখলাম না তো। আপনি আসার আগেই আইছে, এখন যান তাড়াতাড়ি। মাথা নাড়িয়ে তেড়ে আসা ঝড়ের মতো প্রস্তুত হয়ে তানিমের কেবিনের দিকে এগিয়ে গেল অনুভা। অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করতে মিলিত হলো একে অপরের দৃষ্টি। খানিকটা অপ্রস্তুত হলো অনুভা। সরিয়ে নিল নিজ দৃষ্টি। তার এহেন কাণ্ডে মনে মনে হাসে তানিম, কিন্তু বাহিরটা গাম্ভীর্যের চাদরে মুড়িয়ে রেখে প্রশ্ন ছুড়ল, অফিসের তো কিছু নিয়মকানুন আছে মিস অনুভা, তা কোনো ধরনের ইনফর্ম না করে টানা 4 দিন ধরে অফিসে আপনি অনুপস্থিত ছিলেন কেন? যে ছেলেটার কণ্ঠে সর্বদা রাগের আভাস পাওয়া যায়, আর সেই ছেলের এত স্বাভাবিক কণ্ঠে কৌতূহলী হয়ে ওঠে অনুভার মন। রয়েস হয়ে উত্তর দেয়, আমার বাবা মারা গেছেন। অমন একটা মুহূর্তে অত কিছু মাথায় আসা সম্ভব না স্যার, তাই আগে থেকে কিছুই জানাতে পারিনি। তানিমের মুখখানা মলিন হলো। যদিও নাহিয়ানের থেকে অনুভার ঠিকানা নিয়ে সেদিনই তার খোঁজ নিয়েছিল তানিম। পুরো ঘটনাটা সম্পর্কে অবগত হতেই মেয়েটির জন্য খুব মায়া হলো, তবে সেসব সম্মুখে আর প্রকাশ করলো না। কণ্ঠে নমনীয়তা এনে শুধালো, তা কিভাবে মারা গেলেন উনি? বলেছিলাম না স্যার, বাবা আগে থেকেই অসুস্থ ছিলেন। শরীরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল, আর তারপরেই না ফেরার দেশে চলে গেলেন। ও, তা এই শোকের মধ্যে অফিসে আসতে গেলেন কেন? চাইলেই তো অফিসে ফোন করে আরও কয়েকদিনের ছুটি নিতে পারতেন। তার আর প্রয়োজন নেই স্যার, বলার জন্য অসংখ্য ধন্যবাদ। মাথা নাড়ায় তানিম।
অনুভব অনুমতি নিয়ে চলে আসে নিজ কেবিনে। বিয়ে উপলক্ষে অফিস থেকে বেশ কয়েকদিনের ছুটি নিয়েছে নাহিয়ান। গতকাল পারিবারিকভাবে তমা আর তার বিয়েটা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের আত্মীয় স্বজনের উপস্থিতিতে বিয়ে করে বউ নিয়ে রাতেই বাড়ি ফিরেছে নাহিয়ান। তার জোড়াজুড়িতে তানিমও উপস্থিত ছিল সেই বিয়েতে। শুরুতে মেয়ের গায়ের রং নিয়ে কুলসুমের মনের ভেতর খসখস একটা ভাব থাকলেও ছেলে মেয়ের বিভিন্ন যুক্তি তর্কের সামনে হার মেনে নেয় বিয়েটা অবশেষে মেনে নিয়েছেন তিনি। যে সংসার করবে তারই যদি সমস্যা না থাকে তাহলে ওনার বা আর কি করার আর বা বলার আছে। সকাল থেকেই রান্নাঘরে ব্যস্ত তমা। শাশুড়িকে রান্নার কাজে হাতে হাতে সাহায্য করছে। এতে বেশ বিরক্ত হচ্ছেন কুলসুম। তিরিক্ষি মেজাজে বললেন, এমন ঘাততারা মেয়ে কেন তুমি? তোমাকে বলেছি না ঘরে যাও। তমা মিনমিনে স্বরে বলল, আমি একটু সাহায্য করলে সমস্যা কোথায় মা? আমিও তো এখন থেকে এ বাড়ির একজনই। বিয়ে হতে না হতেই এত সমস্যা করতে বলেছে কে? ঘরে গিয়ে বসে থাকো। দুপুরের দিকে মানুষের আনাগোনায় নড়ার সময়টুকুও পাবে না। ঘরে যাও। শেষের কথাটা একটু ধমকে সুরেই বলে উঠলেন কুলসুম। শাশুড়িকে আর বেশি রাগানোর সাহস পেল না তমা। ছোট ছোট কদম ফেলে চলে এলো কক্ষে। নাহিয়ান বিছানায় আধশোয়া। নববধূকে প্রবেশ করতে দেখে উঠে বসল সে। মুচকি হেসে শুধালো, কি হলো, চলে এলে যে? নিশ্চয়ই মা তাড়িয়ে দিয়েছে, তাই না? অপর্ণিস মাথা নাড়ায় তমা। গোমরা মুখখানিতে ফুটে ওঠে মৃদু হাসি। বলে, শুরুতে শাশুড়ির সম্পর্কে যা ধারণা করেছিলাম তা তো উল্টোটা ঘটছে। আমার শাশুড়ি মা কিন্তু খুব কেয়ারিং। মা এমনই, মনটা খুব নরম ওনার। শুরুতে তোমায় হয়তো একটু অপছন্দ হয়েছিল বটে, তবে দেখবে দিন যত এগিয়ে যাবে ততই সবার থেকে বেশি আপন তোমায় মাই করে নেবে, আর দেখবে ভালোবাসবে। বাড়িতে পা দেওয়ার আগ পর্যন্ত শাশুড়িকে নিয়ে তমার মনের মধ্যে বিভিন্ন আজে বাজে ভাবনা থাকলেও সেসব ভাবনার কিছুটা হলেও যেন অবসান ঘটেছে এবার। চোখে মুখে ফুটে উঠেছে প্রশান্তির ছাপ। কিছু একটা ভাবনা মস্তিষ্কে আসতেই আবারও পূর্বের ন্যায় চুপসে গেল তার মুখশ্রী। স্বামীর উদ্দেশ্যে অনুমতি চাইল। একটা কথা জিজ্ঞেস করব? করো। মায়ের অমত থাকার পরেও কেন আপনি আমায় বিয়ে করলেন বলুন তো? এমন তো নয় যে আমরা পূর্ব পরিচিত। ইনফ্যাক্ট আমরা একে অপরকে সেদিনের আগ পর্যন্ত চিনতামও না। তাহলে? পাত্রী দেখতে গিয়ে পাত্রী পছন্দ হয়েছে তাই বিয়ে করে এনেছি, সহজ কথা। কেন, তোমার কি আমায় পছন্দ হয়নি? সেসব কিছু না। আপনাকে কেন পছন্দ হবে না? আপনি স্বামী হিসেবে সব দিক দিয়েই উপযুক্ত, কিন্তু আমায় পছন্দ হওয়ার কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। পছন্দ না হওয়ার কোনো কারণও তো খুঁজে পাচ্ছি না। আমি শ্যামলা। শ্যামলা মেয়েরা মায়াবতী, তাই তুমিও একটা মায়াবতী। আর কখনো নিজের গায়ের রং নিয়ে মন খারাপ বা আফসোস করবে না, বুঝলে? উপর্নিশ মাথা নাড়ায় তমা। দীর্ঘশ্বাস ফেলে নাহিয়ান। রূপবতীকে না হয় সে পায়নি, কিন্তু মায়াবতীকে তো পেয়েছে। একজনকে চিরকাল একতরফাভাবে অতি গোপনে ভালোবেসে সারা জীবনের জন্য একাকিত্বকে সঙ্গী করে বাঁচা হচ্ছে একমাত্র বোকামি। কিন্তু নাহিয়ান তো বোকা নয়, সে আবারও ভালোবাসবে। তবে এবার একতরফা নয়, বরং এই ভালোবাসা হবে পবিত্র এবং দুজনের সম্মতিতে। দেখতে দেখতে মাস পেরোলো। এক মাসের মধ্যে স্থান কাল মানুষগুলো না বদলালেও বদলেছে বিভিন্ন সম্পর্কের গতিবিধি। চতুর্থবারের মতো চাকরির ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরল অধিকা। ক্লান্ত দেহকানা ভারসাম্য সোফায় ফেলে বসতেই ঘর থেকে বেরিয়ে এলো অনুভা। বসে পড়ল বড় বোনের মুখোমুখি। রাগত স্বরে বলে উঠল, নিষেধ করার পরেও আবার তুই ইন্টারভিউ দিতে গিয়েছিলি আপু? তোর সমস্যাটা ঠিক কোথায় বলবি? আর ঠিক কতবার তোকে বলে এসব চাকরি বাকরি ভূত মাথা থেকে নামবে বলতো? সোজা হয়ে বসলো অধিকা। ভ্রুযুগল কুচকে পাল্টা প্রশ্ন ছুড়ল, তোকে না সকালে অফিসে বের হতে দেখলাম, তাহলে এ সময় বাড়িতে কি করছিস তুই? আমার জানা মতে তোর কঞ্জুস বস তো এমনি এমনি ছুটি দেওয়ার লোক নন। শরীরটা ভালো লাগছিল না, যদিও শুরুতে ভেবেছিলাম ছুটিটা হয়তো উনি দিবেন না, কিন্তু দিয়ে দিলেন। প্রতি উত্তর করল না অর্থিকা। অনুভা ফের পূর্বের প্রসঙ্গ টেনে এনে বলল, আজকে পর আর ওসব ইন্টারভিউ দিতে যাবি না তুই। সময়টা ছেলের পেছনে দে, বড় হচ্ছে ও। আমি তো এতদিন ধরে চালাচ্ছি সংসারটা, তাহলে এখন আবার তোকে চাকরি করতে হবে কেন বলতো? বাবাও নেই এখন আর। বাবার চিকিৎসা ঔষধপত্রের জন্য যে অর্থটা খরচ হতো সেই টাকাটাও তো এখন মাস শেষে রয়ে যায়। অর্থিকা দ্বিমত পোষণ করে তীক্ষ্ণ কণ্ঠে বলল, অবশ্যই প্রয়োজন আছে। সারা জীবন কি এভাবে চাকরি করে সংসার চালিয়ে মা বোনের দায়িত্ব পালন করার মাধ্যমে জীবন কাটিয়ে দেওয়ার ফন্ডি এঁটেছিস নাকি?
যদি এসব আজে বাজে ফন্ডি এঁটে থাকিস তাহলে সেসব মাথা থেকে ঝেড়ে ফেল। বড় বোন হিসাবে আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে। এতদিন একটা ট্রমার মধ্যে ডুবে থাকার কারণে কিছু বলতে পারিনি তোকে, তবে আমি নিজেকে এখন যথেষ্ট স্বাভাবিক করতে পেরেছি। এবার আমার সব দায়িত্ব পালনের সময় এসে গেছে। কি দায়িত্ব শুনি? আমি তোর বিয়ে দেব। কথাটা শ্রবণালী পর্যন্ত পৌঁছাতে আশ্চর্য হয় অনুভা। আশ্চর্যিত কণ্ঠে বলে, এসব আজে বাজে চিন্তা কোত্থেকে তোর মাথায় উদয় হলো বলতো আপু? আজে বাজে চিন্তা হবে কেন? এটাকে বলে সুচিন্তা। বয়স তো কম হলো না, আরও অপেক্ষা করলেই দেখা যাবে ছেলের মায়েরা পুত্রবধূ হিসাবে তোকে পছন্দই করছে না। ওসব ঝুঁকি কিন্তু আমি একদম নিতে পারবো না বলে দিলাম। মুখখানা মলিন হলো অনুভার, কণ্ঠে জমাত হলো সংখ্যা ভয়। মিনমিনে স্বরে বলল, আমি বিয়ে করতে চাই না আপু, চাই না নতুন কোনো সম্পর্কের সঙ্গে নিজেকে জড়াতে। ভালোবাসতে যে খুব ভয় হয় আমার। কাউকে বেশি ভালোবাসলেই সে হারিয়ে যায়। ভালোবাসার মানুষ হারানোর বেদনা যে খুবই নিকৃষ্ট আপু। ছোট বোনের কাঁধে হাত রাখলো অথিকা, আশ্বস্তের সুরে বলল, আমার এই অবস্থা দেখে ভালোবাসার প্রতি এত দ্বিধদ্বন্দ্বে জন্মেছে তোর, তাই না? তুই তো আমায় বলেছিলি তন্ময় আমায় ছেড়ে যায়নি, তার হায়াত অতটুকুই ছিল। তাহলে তাহলে তোর কেন এত ভয়? ভালোবাসা ছাড়া একাকিত্বের সঙ্গী করে মানুষ বাঁচতে পারে না রে অনু। প্রত্যেকেরই সুখ দুঃখ ভাগ করার জন্য একজন মানুষের প্রয়োজন হয়। নিজেকে ভেঙে চুরে উপস্থাপন করার জন্য, জড়িয়ে ধরে সব ক্লান্তি ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য একজনের প্রয়োজন হয়। আর সেই একজন হচ্ছে জীবনসঙ্গী। সেই জীবনসঙ্গী পেতে হলে তো বিয়ে করতে হবে, তাই না? তাহলে তোর কি হবে? তুই কার কাছ থেকে নিজের সুখ দুঃখ ভাগ করে নিবি বল? কথাটা শ্রবণালী পর্যন্ত পৌঁছাতে হাসলো অথিকা। তার এই অবুঝ ছোট্ট বোনটা যে এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে, বোঝদার হয়ে গেছে ভেবে ভেতরে ভেতরে প্রশান্তি অনুভব করলো। অধরে হাসি রেখেই বলল, আমি তো আর তোর মতন ভালোবেসেও ভয়ের চোটে তা নিজের ভেতরে গোপন করে রাখিনি অনু। বরং আমি মন প্রাণ উজাড় করে একজনকে ভালোবেসেছি। তার বিনিময়ে এর থেকেও বেশি পরিমাণ ভালোবাসা পেয়েছি। পেয়েছি সুন্দর একটা সংসার, পেয়েছি একজন সাদাসিধে স্বামী, আবার তার মাঝেই পেয়েছি একজন প্রেমিককে, পেয়েছি আমাদের ভালোবাসার জলজান্ত প্রাণ, আমাদের ছেলে তাইমকে। আর কি চাই বলতো? শুরুতে হয়তো তন্ময়ের মৃত্যুটা আমি মেনে নিতে পারিনি, কিন্তু এখন আমি সবটা মেনে নিয়েছি। ওর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের স্মৃতি আর নাইমকে নিয়ে আমি বাকি জীবনটা পরম শান্তিতে কাটিয়ে দিতে পারবো। মৃত্যুর আগ পর্যন্ত ওই মানুষকে ভালোবেসে যাব। তোকে অমন পরিস্থিতিতে সামলানোর জন্য না হয় আমরা ছিলাম, কিন্তু আমাকেও ওই একই পরিস্থিতিতে পড়তে হলে আমি যে মেনে নিতে পারবো না রে আপু। বাবা মারা যাওয়াতে আমার অতটা কষ্ট হয়নি যতটা না কষ্ট হয়েছিল তোকে ওই পরিস্থিতিতে দগ্ধ হয়ে যাওয়া দেখতে। কারণ বাবা তো অনেক আগেই ভেতরে ভেতরে মরে গিয়েছে, দূরে সরে গিয়েছে আমাদের থেকে। শুধু তার দেহটাই অক্ষত ছিল। কিন্তু বাকি কথাটুকু আর শেষ করতে দিল না অথিকা। বলল, কেউ চিরকাল বেঁচে থাকে না, আর না কেউ এসব চিন্তা মাথা নিয়ে সুখ খোঁজে। এসব ভেবে কেউ সংসার সাজায় না। দুঃখের পরে যে সুখ আসে, এ কথাটা মানিস তো? ওপর নিচ মাথা নাড়ায় অনুভা। অথিকা পুনরায় বলে, তেমনি চিরকাল কিন্তু সুখও থাকে না। এই যে দেখ না, আমাদের জন্ম থেকে শুরু করে বেড়ে ওঠা পর্যন্ত সবটাই ছিল সুখের চাদরে মোড়ানো। কিন্তু কি হলো? দমকা হাওয়ায় সে সুখ থেকে আমরা ছিটকে পড়লাম দুঃখের সাগরে। দুঃখ পেতে পেতে যে আমরা শক্ত পাথরে রূপান্তরিত হয়ে গেছি। কিন্তু তার মধ্যেও মায়ের দুটো মেয়ে আছে, যাদের আঁকড়ে ধরে সামনের পথগুলো মা নির্দ্বিধায় অতিক্রম করতে পারবে। তেমনি আমারও আছে। তুই আর মায়ের পাশাপাশি টাইম আর ওর বাবার স্মৃতি আছে, কিন্তু তোর কি হেমন কেউ আছে? নেই তো। তাই তোর উচিত নিজের জীবনকে একটা পূর্ণতায় দ্বার প্রান্তে নিয়ে যাওয়া, জীবনে একজনকে আঁকড়ে ধরা। পরে না হয় যা হওয়ার হলো, সব হারিয়ে গেলেও স্মৃতি কিন্তু হারায় না অনু।
বোনের প্রতিটি কথাই সঠিক। মরতে তো সকলকেই হয়, কিন্তু তাই বলে কি জীবন থেমে থাকে? তবুও ওপরে ওপরে কিছুতেই যেন দমতে চাইল না অনুভা। বিপরীতে বলতে লাগলো। কিন্তু আপু, এবারও তাকে মাঝপথে থামিয়ে দিল অথিকা। প্রশ্ন শুনল, মন থেকে একটা সত্যি কথা বলতো, তুই সত্যি কি এই জীবনে কাউকে ভালোবাসিসনি? এখনো কি বাসিস না ভালো? প্রশ্নগুলো মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতেই চোখের অদৃষ্টে ভেসে উঠল পরিচিত একটি মুখ। জোরে জোরে নিঃশ্বাস ফেলে চোখ জোড়া বন্ধ করে নিল অনুভা। এই প্রশ্নটা শুনলেই ভেতরে ভেতরে অস্বস্তিতে পড়ে যায় সে। তার এই অস্থিরতা দেখে মুচকি হাসল অর্থিকা। এক হাতে বোনকে আলতো করে জড়িয়ে ধরে বলল, ভালোবাসাকে স্বীকার করতে শিখ। অনুভূতিগুলো বুকের ভেতর চেপে রেখে কষ্ট না পেয়ে প্রকাশ করতে শেখ। ভালোবাসার দহনে যে একা একা পুড়তে নেই, যদি পুড়তে হয় তবে ভালোবাসার মানুষটিকে সঙ্গে নিয়ে পুড়ে মর। ঘন পল্লব ঝাপটে বড় বোনের পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল অনুভা। অতিকা তাকে রেখেই উঠে দাঁড়ালো, পা বাড়ালো নিজ কক্ষে। কিছু একটা মনে পড়তেই পথিমধ্যে থেমে গিয়ে পিছু ফিরে বলল, বুঝলি অনু, চাকরিটা কিন্তু আমার হয়ে গেছে, আর এই চাকরিটা পাওয়ার সফল ক্রেডিট হচ্ছে শ্রাবণের। হকচকিয়ে উঠল অনুভা। বসা থেকে দ্রুত পদে উঠে দাঁড়ালো। প্রশ্ন করল, শ্রাবণের? প্রথম 3টে ইন্টারভিউর মধ্যে একটা বয়সের জন্য নেয়নি, আর বাকি দুটো তো নামমাত্র ইন্টারভিউ নিয়েছিল। ভিতরে ভিতরে আগে থেকে লোক তাদের ঠিক করাইছিল। তারপর শ্রাবণ আমায় এখানে নিয়ে গেল। ওর কোনো এক রিলেটিভ নাকি ওখানে চাকরি করে, এই জন্যই ঝামেলাহীনভাবে ইন্টারভিউ দিয়ে টিকেও গেলাম। তা ও কিভাবে তোর সঙ্গে যোগাযোগ করলো? কেন, মোবাইলে। ফোন নাম্বার পেলো কোথায়? তোকে বলবো কেন? প্রশ্নটা করেই আপন মনে হনহনিয়ে প্রস্থান করলো অথিকা। অনুভা ঠায় দাঁড়িয়ে রইল নিজ স্থানে। এখানেও শ্রাবণ? এই ছেলেটা কি কোনো মতেই তাকে আর ছাড়বে না? শ্রাবণের বাড়িতে আগমন ঘটেছে অতিথিদের। শেখ ম্যানশনের ড্রয়িং রুমে বসে আছে প্রান্তি আর তার বাবা মা সহ ছোট ভাই সৌহার্দ্য বসা ঠিক তারই মুখোমুখি সোফায়। দুদিন আগে কাউকে কোনো কিছু না জানিয়ে দেশে ফিরে এসেছে সৌহার্দ্য। কোনো ভনিতা ছাড়াই এবার বাবা মাকে জানিয়ে দিয়েছে নিজেদের পছন্দের কথা। বড় ছেলের বিয়েটা এখন পর্যন্ত দিতে না পারায় মন খারাপ থাকলেও ছোট ছেলে তো অন্তত বিয়েতে রাজি হয়েছে, এই ভেবেই মন খারাপ কিছুটা হলেও যেন কমে গেল শান্তার। প্রান্তীয় এবার আর বিয়ের ব্যাপারে অমত পোষণ করতে পারল না। মাঝখানে কয়েকদিনের জন্য ছেলেটার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় প্রাণ তার যায় যায় অবস্থা ছিল। তাই বাবা মাকে বুঝিয়ে গতকালই এসে পৌঁছেছে দেশে, আর আজ সোজা সৌহার্দের বাড়িতে। প্রান্তির বাবা পলাশ মাহমুদ উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য নিজ দেশ ছেড়ে পাড়ি জমিয়েছিলেন ভিন্ন দেশে। লেখাপড়া শেষে সেখানেই চাকরি নিয়ে থেকে যান। প্রান্তির মা মায়ার সঙ্গে ওনার বিয়েটা হয়েছিল সম্পূর্ণ পারিবারিকভাবে। বিয়ের পর স্ত্রী সমেত আবারও তিনি পাড়ি জমান সেই বিদেশি মাটিতে। প্রান্তি এবং তার ভাইয়ের জন্মটাও ওখানেই। খানিক সময়ের মধ্যে হানিফ শেখের সঙ্গে পলাশ মাহমুদের বেশ ভাব জমে উঠল। যতই হোক দুজনের পেশাই শিক্ষকতা কিনা। বেআইন হিসাবে মায়াকেও বেশ পছন্দ হয়েছে শান্তার। তাদের জমে ওঠা আলাপচারিতা দেখে সৌহার্দ্য আর প্রান্তি ইশারায় দুজন দুজনকে আশ্বস্ত করে বলল, বিয়েটা তো পুরোপুরি পাকা, এবার আর আটকায় কে আমাদের। খাওয়া দাওয়ার পাট শুকে যেতেই বিয়ের কথাবার্তাও পাকাপোক্ত হয়ে গেল। হানিফ শেখ প্রস্তাব রাখলেন, আমি চাইছিলাম আপনারা যেহেতু দেশে এসেছেনই, তাহলে আপাতত ঘরোয়াভাবে ওদের বিয়েটা দিয়ে দেই। ধুমধাম করে অনুষ্ঠান না হয় পরেই করব। পলাশ মাহমুদ প্রশ্ন ছুড়লেন, এখন হলে সমস্যা কোথায়? আমাদের তো কোনো সমস্যা নেই। শান্তা মন খারাপ করে বললেন, আর বলবেন না ভাই, আমার বড় ছেলেটারই তো এখনো বিয়ে হয়নি। বড় ছেলে রেখেই ছোট ছেলের বিয়ে দিলে আত্মীয় স্বজন পরিচিতরা তো হাজারটা প্রশ্ন ছুটবে, তা তো বুঝে নেই। পুরো ব্যাপারটাই ওনার বুঝলেন। মায়া বললেন, তা অবশ্য ঠিক, এইসব দেশীয় আত্মীয় স্বজনদের মুখে আবার লাগামহীন। তা বড় ছেলে কোথায়? দেখলাম না তোকে। হানিফ শেখ উত্তর দিলেন, ছেলে আমার ভার্সিটির লেকচারার, ভার্সিটিতেই গিয়েছে, তবে ওর ফেরার সময় প্রায় হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। মায়া মৃদু হেসে বললেন, তা বিয়ে থা করছে না কেন? আমার কাছে কিন্তু ভালো মেয়ের সম্বন্ধ আছে। যেহেতু আত্মীয় সম্পর্ক করতে যাচ্ছি, তাই একসঙ্গে দুটোই না হয় করে ফেলি, কি বলেন? শান্তার চোখে মুখে উৎসাহিত একটা ভাব চলে এলো, কিন্তু তার মধ্যে হানিফ শেখ ভদ্রতার সহিত বলে উঠলেন,
এখনকার ছেলেমেয়েদের কি আর অত কষ্ট করে পাত্রপাত্রী খুঁজে বিয়ে দিতে হয়? সৌহার্দ্যে যেমন প্রান্তিমাকে পছন্দ, তেমন আমার বড় ছেলে শ্রাবণেরও আগে থেকে মেয়ে পছন্দ আছে। পলাশ মাহমুদ জিজ্ঞেস করলেন। তাহলে বিয়ে দিচ্ছেন না কেন? হানিফ শেখের সহজ উত্তর। ছেলে অনুমতি দেয়নি তাই। তবে এবছরে বিয়েটা দিয়ে দেবো ভাবছি, আর তারপরে না হয় সৌহার্দ্য আর প্রান্তির বিয়ের অনুষ্ঠান ধুমধাম করে করব। সকলেই সায় জানালো এই প্রস্তাবে। বিকেলের দিকে বাড়িতে আগমন ঘটল শ্রাবণের। বিছানায় অন্যমনস্ক হয়ে শুয়ে আছে অনুভা। তখনই ঘরে প্রবেশ করলো অর্থিকা। বিছানায় এসে বসে প্রশ্ন করলো, খিরে কি করছিস? বোনের উপস্থিতি টের পেয়েই শোয়া থেকে উঠে বসলো অনুভা। নিচু স্বরে উত্তর দিল, কিছু না। আমি না একটা সিদ্ধান্ত নিয়েছি রে অনু। কি সিদ্ধান্ত? ভাবছি এই বাসাটা বদলে ফেলবো। এতদিন তোকে একা একা সব সামলাতে হতো, তাই সব দিক কুলাতে না পেরে এই বাসাটা ভাড়া নিতে হয়েছে। কিন্তু সত্যি বলতে এখানে সব দিক দিয়েই অসুবিধে। তার উপর মা সারাক্ষণ ঘরে চুপচাপ বসে থাকে, হয়তো বাবার স্মৃতিচারণ করে। এভাবে তো আর চলতে পারে না বল। আমি যেহেতু এক সপ্তাহ পর চাকরিতে জয়েন করব, তাই এই সপ্তাহের বাসা পাল্টে ফেলতে চাই। দুজনার অফিস থেকে কাছাকাছি দূরত্বরই একটা খোলামেলা বাসা ভাড়া নিব না হয়। তোর যা ইচ্ছে। আমার আবার কি ইচ্ছে রে? চল কালী বাসা দেখতে বের হই আমরা। কাল আমার অফিস আছে। তাতে কি, অফিস ছুটি হলে আমায় কল দিবি, তারপর না হয় দুজন একসঙ্গে দেখতে চলে যাব। ওই রাতের বেলায়? তো কি হয়েছে, রাতের বেলাও বাসা দেখা যায় বুঝলি। না বুঝলেও চুপচাপ উপর নিচ মাথা নাড়ায় অনুভা। বোনের কথায় সায় জানায়।